আলাইকুম। কার্ডিওভাস্কুলার সিস্টেমের ফাইনাল এমবিবিএস পরীক্ষার রিটেন এক্সামিনেশনের প্রিপারেশন নিয়ে আমরা কথা বলতেছিলাম। গত ক্লাসে আমরা প্রথম কয়েকটা কোশ্চেন সলভ করছি। আজকে আমরা আবার দ্বিতীয়বার সলভ করতে যাচ্ছি। তো গতকালকে ইন্ট্রোডাক্টরিতে আমরা ফিজিক্যাল এক্সামিনেশনে কার্ডিয়াক অ্যাপেক্স বিট, তারপরে সিমটম অ্যানালাইসিস, চেস্ট পেইন, শর্টনেস অফ ব্রেথ এবং চেস্ট পেইনের ক্যারেক্টার, কার্ডিয়াক এবং নন কার্ডিয়াক চেস্ট পেইনের ক্যারেক্টার কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় সেগুলো নিয়ে সিমটম অ্যানালাইসিস করছি। আজকে আমরা স্পেসিফিক সাবজেক্টে যাচ্ছি। প্রথম যে কোশ্চেনটা আমরা সলভ করতে যাচ্ছি সেটা এরকম, মানে রাইট ডাউন দি ক্লিনিক্যাল ফিচার্স অফ একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর অ্যান্ড ম্যানেজমেন্ট অফ একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর। যদি এরকম দিয়ে দেয় তাহলে তো খুবই ভালো, তোমাকে একদম স্ট্রেট ফরওয়ার্ড তোমাকে কোশ্চেন অফার করলো। যদি এরকম স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন অফার করে তো সেক্ষেত্রে তোমার জন্য খুব সুবিধা। স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন অ্যাপয়েড করলে তুমি জাস্ট একটু ইন্ট্রোডাকশনের জন্য আমি তোমাকে একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর যে জিনিসটা কি সেটা বোঝানোর জন্য আমরা এখানে বলতেছি এটা একুট হার্ট ফেইলিউর ডিফাইন্ড অ্যাজ র্যাপিড অনসেট অর চেঞ্জেস ইন দি সাইন্স অ্যান্ড সিমটমস অফ হার্ট ফেইলিউর রিজাল্টিং ইন দি নিড অফ আর্জেন্ট থেরাপি। Acute left heart failure presents a sudden onset of dyspnea at rest that rapidly progresses to acute respiratory distress, orthopnea, or prostration. Here, the clinical signs you may get shortness of breath on varying degree, from mild shortness of breath, even paroxysmal nocturnal dyspnea, and orthopnea also. And in mild cases, patient may also complain with fatigue. So, acute heart failure, definitely patient is symptomatic and patient needs immediate or urgent medical management. And sometimes may complain on only the respiratory distress. In severe cases, you may find respiratory failure or cardiogenic shock. Hemodynamically, pulse, there may be tachycardia, bradycardia, JBP may be raised. Blood pressure, according to clinical status, it may be normal, hypertension, or it may be in shock-like state, that is uncontrolled, non-recordable pulse, blood pressure. And heart apex beat, in acute heart failure, apex beat remains normal if it is de novo acute heart failure. It is যদি তোমার ক্রনিক হার্ট ফেলিওরের উপরে একুট হার্ট ফেলিওর হয় তাহলে সেই ক্ষেত্রে অ্যাপেক্স কিন্তু নরমাল পজিশনে থাকবে না। কিন্তু একুট হার্ট ফেলিওর যদি আগে থেকে হার্ট ফেলিওর ছিল না এরকম অবস্থায় থাকে, সাডেনলি মনে করো একটা হাইপারটেনশনের জন্য একটা পেশেন্টের অথবা ইসকেমিক হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাকের জন্য তার হার্ট ফেলিওর ডেভেলপ করলো, সেই ক্ষেত্রে তার অ্যাপেক্স বিট কিন্তু নরমাল পজিশনে থাকবে। এটা স্যাররা জিজ্ঞাসা করে যে একুট হার্ট ফেলিওর আর ক্রনিক হার্ট ফেলিওরের ভিতরে তোমার ফিজিক্যাল এক্সামিনেশনে তুমি কি পার্থক্য করতে পারবে। সেই ক্ষেত্রে অ্যাপেক্স বিট একটা খুব বড় গুরুত্বপূর্ণ পজিশন। এবং এক্সরে চেস্টে কার্ডিওমেগালি থাকে না একুট হার্ট ফেলিওরে, হার্টের জন্য আমরা এখানে অ্যাপেক্স বিট নরমাল পাবো। ফার্স্ট হার্ট সাউন্ড এবং সেকেন্ড হার্ট সাউন্ড নরমাল থাকবে। মারমার থাকতে পারে ডিপেন্ডিং আপন দি ইটিওলজি। যদি আমরা মনে করি একুট হার্ট ফেলিওরটা মাইট্রাল রিগার্জিটেশনের জন্য হয়েছে, যেটা মাইট্রাল রিগার্জিটেশন এটা মেকানিক্যাল কমপ্লিকেশন অফ মায়োকার্ডিয়াল ইনফার্কশনের জন্য, অথবা আমরা মনে করি যে পিটিএমসি করতে গেছে ইন্টারভেনশনের পরে হাইড্রোজেনিক, সেই ক্ষেত্রে রাপচারটা বেশি হয়ে গেছে, সেই ক্ষেত্রে মাইট্রাল রিগার্জিটেশন ডেভেলপ করছে, সেই ক্ষেত্রে আমরা একটা সিস্টোলিক মারমার পাবো। এবং কোন ক্ষেত্রে যেহেতু হার্ট ফেলিওর আছে, হার্ট রেট বেশি থাকবে, সেই জন্য গ্যালোপ রিদম থাকবে, থার্ড হার্ট সাউন্ড প্লাস টেকিকার্ডিয়া।
এবং লাংস বেসে অবভিয়াসলি আমরা ক্রেবস পাবো। এই যে কতগুলো কম্বিনেশন, এই কম্বিনেশন হিসেব করে আমাদের মানে ক্লিনিক্যাল ফাইন্ডিংস গুলো আসবে। এবং বিভিন্ন বারে যখন কোশ্চেন গুলো দেখবো তখন দেখবো যে একুট হার্ট ফেলিয়ারের সাইন, সিমটম, ক্লিনিক্যাল ফিচার্স কি এক্সপেক্ট করো সেইগুলো দেখতে বলবে। এবং আমরা ইলেকট্রিক্যালি একটা ইসিজি করতে পারি, সেই ইসিজি করে আমরা অ্যাকর্ডিং টু যদি অ্যারিথমিয়ার জন্য আমার হার্ট ফেলিয়ার হয় তাহলে অ্যারিথমিয়া আমি ডিটেক্ট করতে পারি, আইদার এট্রিয়াল ফিব্রিলেশন অথবা সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া। কারণ আমরা জানি যে অ্যারিথমিয়া খুব ইম্পর্টেন্ট একটা কজ একুট হার্ট ফেলিয়ার। একুট হার্ট ফেলিয়ারের যেটা যে কয়টা ইম্পর্টেন্ট কজ তার ভিতরে প্রথম তিনটা যদি আমরা ধরি তাহলে প্রথমটাই হলো মানে একুট করোনারি সিনড্রোম, 2 নম্বরে হলো অ্যারিথমিয়া, 3 নম্বরে হলো মেকানিক্যাল কমপ্লিকেশন। এরপরে পালমোনারি এম্বোলিজম মানে মোস্ট ফ্রিকোয়েন্ট কজ, যেটা আমরা প্রায় ভুল করে থাকি। এইভাবে আমরা মানে করতে পারি। ম্যানেজমেন্ট আমরা একটু পরে আলাপ করতেছি, সেই জন্য আমরা এটা সাইন সিমটমের থেকে। এবং ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন যদি জিজ্ঞাসা করে যে একুট হার্ট ফেলিয়ারের ক্লাসিফিকেশন, একুট হার্ট ফেলিয়ার আসলে একটা কম্বিনেশন, যে একুট করোনারি সিনড্রোম হার্ট ফেলিয়ার অথবা হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার, একুট ডিকম্পেনসেটেড হার্ট ফেলিয়ার মানে ক্রনিক হার্ট ফেলিয়ারের একুটলি ডিকম্পেনসেটেড যদি হয়ে যায় সেক্ষেত্রে এটা হতে পারে, অথবা কার্ডিওজেনিক শক। সবাই মানে পালমোনারি এডিমা অথবা একুট হার্ট ফেলিয়ার ডেভেলপ করতে পারে, কিন্তু রাইট হার্ট ফেলিয়ারে কখনো পালমোনারি এডিমা ডেভেলপ করবে না, কারণ রাইট হার্ট ফেলিয়ার একটা ভিন্ন এন্টিটি, এই জন্য রাইট হার্ট ফেলিয়ারকে বাইরে রাখা হয়েছে। এই চারটা জিনিসের মধ্যে ভিতর থেকে পালমোনারি এডিমা বা একুট হার্ট ফেলিয়ার হিসেবে প্রেজেন্ট করবে। এবং তোমাদের নেক্সট আরেকটা কোশ্চেন আছে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একুট হার্ট ফেলিয়ার অথবা একুট লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার, একুট হার্ট ফেলিয়ার, যেটাই বলুক না কেন, প্রিন্সিপালস একটা জিনিস আর ট্রিটমেন্ট একটা জিনিস। সে নীতিবান, নীতি সহ চলে, আর এই নীতি কিন্তু খুব কঠিন জিনিস। সেক্ষেত্রে আমরা যে নীতিটা মেনটেন করে থাকবো সেগুলো ফার্স্ট নীতি হলো আমরা সার্কুলেটরি সাপোর্ট দেব, ফার্স্ট প্রিন্সিপাল সার্কুলেটরি সাপোর্ট দেবো। সেকেন্ড প্রিন্সিপালস আমাদের হলো ভেন্টিলেটরি সাপোর্ট দেব। তারপরে হলো মানে ইমিডিয়েটলি স্টেবিলাইজেশন এন্ড ট্রান্সফার টু দি সিসিইউ আর আইসিইউ। এরপরের প্রিন্সিপালস হলো ডায়াগনস্টিক ওয়ার্কআপ to confirm the acute heart failure and clinically evaluation to select the optimum management. এই চারটা মানে আমাদের বেসিক প্রিন্সিপালস এর উপরে আমরা মানে আমাদের ট্রিটমেন্টটা প্ল্যান করব। তো সার্কুলেটরি যে সাপোর্টটা দিতে যাব সেই সাপোর্টে আমি ওই দিন তো লাইভ ক্লাসেও আমরা যখন জিজ্ঞাসা করছিলাম যে মানে একুট হার্ট ফেলিয়ারের ইমিডিয়েট ম্যানেজমেন্টে কি হবে। আর্জেন্ট ফেজ মানে আফটার ফার্স্ট মেডিকেল কন্ট্রাক্ট, এটা হলো প্রথম 2 ঘন্টার মধ্যে করে ফেলতে হবে দুইটা জিনিস, কার্ডিয়াক সাপোর্ট দিতে হবে, রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে। কার্ডিয়াক সাপোর্ট হলো খুব ইম্পর্টেন্ট, যে প্রথমে দেখতে হবে কার্ডিওজেনিক শকে আছে কিনা। কার্ডিওজেনিক শকে থাকার জন্য আমার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে প্রথম ডায়াগনোসিস করার জন্য লাগবে জেনারেলাইজড টিস্যু হাইপোপারফিউশন। জেনারেলাইজড টিস্যু হাইপোপারফিউশনের এভিডেন্স হিসেবে কোল্ড ক্লামি স্কিন, রেপিড থ্রেডি পালস, ইম্পেয়ার্ড মেন্টেশন যদি আমরা সিমটম ধরি, কনফিউশন, কন্ট্যুর এবং আলটিমেটলি কমা। যদি আমরা ইসের ভিতরে ধরি ইউরিনে যদি ধরি তাহলে এটা অলিগুরেটু অ্যানিউরিয়া। এবং পেরিফেরাল যদি টিস্যু গুলারে ধরি আমরা আগে বলছি কোল্ড ক্লামি স্কিন। রেসপিরেশনে ধরলে টেকিপনিয়া, হার্ট রেটে যদি ধরি তাহলে টেকিকার্ডিয়া থাকবে। এই যে জেনারেলাইজড টিস্যু হাইপোপারফিউশনের একটা এভিডেন্স থাকবে। এবং সেকেন্ড টাইম হলো ব্লাড প্রেশার, হাইপোটেনশন, পারসিস্টেন্ট হাইপারটেনশন থাকতে হবে মোর দেন 30 মিনিটস। এই যে বিপি 90/60 বা তার নিচে থাকবে 30 মিনিটের ধরে এরকম বিপি থাকতে হবে। থার্ড একটা কার্ডিয়াক কজ থাকতে হবে, মানে যদি কার্ডিওজেনিক শক হইতে হয় সে কার্ডিওজেনিক শকের ভিতরে একুট করোনারি সিনড্রোম, হাইপারটেনশন মোস্ট ইম্পর্টেন্ট, এই দুইটা কজের পরেই অ্যারিথমিয়া থার্ড কজ। এরপরে হলো মেকানিক্যাল কজেস, যেগুলো আমরা আগের বারে বলছি যে মায়োকার্ডিয়াল রাপচার যদি হয়ে যায়, পালমোনারি
ইডিমা ডেভেলপ করবে, মাইট্রাল রিগার্জিটেশন হয়ে যায়। এবং সেকেন্ড আরেকটা হলো পালমোনারি এম্বোলিজম। লং টার্ম যদি পেশেন্ট ইমোবিলাইজেশন অবস্থায় থাকে অথবা আফটার অপারেশনের জন্য থাকে বা কোনো ক্লিনিক্যাল সিচুয়েশন যে ক্ষেত্রে তার মুভমেন্ট কম থাকে, হাইপার কোয়াগুলেবল স্টেট থাকে, সেই ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজম ডেভেলপ করতে পারে। তো এই কতগুলা কার্ডিও মানে আন্ডারলাইন কার্ডিয়াক কজ গুলো আমার খুঁজে বের করতে হবে, এবং এটা যদি কনফার্ম করতে পারি তাহলে আমার ফার্মাকোলজিক্যাল এবং মেকানিক্যাল মানে ট্রিটমেন্ট দিতে হবে। ফার্মাকোলজিক্যাল শকের ট্রিটমেন্ট করতে হবে, নন অ্যাড্রেনালিন আয়োনোট্রপিক সাপোর্ট দিয়ে, নন অ্যাড্রেনালিন অথবা ডোপামিন, এবং প্রয়োজনে আরো ইন্টেনসিফিকেশন করার জন্য অ্যাড্রেনালিন যোগ করা যাবে, এবং মেকানিক্যাল সাপোর্ট প্রয়োজন হলে দিতে হবে। এরপরে যদি আমরা দেখি যে না কার্ডিওজেনিক শকে না, পেশেন্ট রেসপিরেটরি ফেইলিওরে আছে, তার রেসপিরেটরি ফেইলিওর কি করে বুঝবো? পালস এবং ব্লাড মানে ব্লাড প্রেশারটা ঠিক থাকবে, এবং পালস এই ক্ষেত্রে হয়তো রেপিড থাকতে পারে, টেকিপনিয়া থাকবে, বা পেশেন্টের শ্বাসকষ্ট, প্রচুর পরিমাণে শ্বাসকষ্ট থাকবে, কিন্তু লাং স্পেস ক্লিয়ার থাকবে। তো এই ক্ষেত্রে লাং বেস ক্লিয়ার, ব্লাড প্রেশার ভালো, তাহলে এটা কার্ডিওজেনিক মানে হার্ট ফেইলিওর না, এটা বাই ডেফিনেশন এক্সক্লুড করে। এবং এট দি সেম টাইম আমরা যদি অক্সিজেন স্যাচুরেশন দেখি, অক্সিজেন স্যাচুরেশন অনেক কম থাকবে লাংসের প্রাইমারি কাজের জন্য, এবং কোনো ক্ষেত্রে পেশেন্টের সাইনোসিস পর্যন্ত থাকবে। এই জন্য কিছু কোশ্চেনে থাকবে যে একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওর উইথ সাইনোসিস নিয়ে প্রেজেন্ট করছে, লাংস বেসে ক্রেপস আছে, তোমার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কি হবে? তার মানে হইতেছে সে স্যার জানতে চাচ্ছেন এক্ষেত্রে আমাদের কাছ থেকে যে একুট লেফট ভেন্ট্রিকুলার ফেইলিওরের সাথে আমার রেসপিরেটরি এর সাথে রেসপিরেটরি ফেইলিওর হইতে পারে, এবং সেই রেসপিরেটরি ফেইলিওরের ম্যানেজমেন্টের জন্য অক্সিজেন স্যাচুরেশন মেইনটেইন অনুসারে অক্সিজেন দিতে হবে, এবং সেই অক্সিজেনের প্রয়োজন হতে পারে মানে কন্টিনিউয়াস প্রেসার অক্সিজেন দিতে পারে, অথবা বাইপেপ লাগতে পারে, এবং প্রয়োজনে মেকানিক্যাল ভেন্টিলেশন লাগতে পারে। নেক্সট ইমিডিয়েট স্টেবিলাইজেশন করার পরে এরপর আইডেন্টিফিকেশন অফ কজ, একুট করোনারি সিনড্রোম ডায়াগনোসিস করার জন্য আমাদের ইসিজি এবং এনজাইম সাফিসিয়েন্ট, in addition to clinical features. Hypertensive emergency, the height of the blood pressure বেশি থাকবে আমাদের এখানে, ইউজুয়ালি 220/120 এর মতো থাকবে, এবং অ্যারিথমিয়া আমরা ইসিজি করলে অ্যারিথমিয়া ডকুমেন্ট করতে পারবো, মেকানিক্যাল কমপ্লিকেশনের হিস্ট্রি থাকবে, এবং এক্সামিনেশন করলে লাংস বেস ক্রেপস এবং সিস্টোলিক মারমার থাকবে, এবং পালমোনারি এম্বোলিজম এক্ষেত্রে হিস্ট্রি খুব সাজেস্ট করবে যে পালমোনারি এম্বোলিজমের লং টাইম পেশেন্ট ইমোবিলাইজেশন অবস্থায় থাকবে, হাইপার কোয়াগুলেবল স্টেট থাকবে, এবং এট দি সেম টাইম পেশেন্ট ডিসার্টেন সিভিয়ার ডিসনিয়া নিয়ে প্রেজেন্ট করবে, এবং সো মাচ সো দ্যাট পেশেন্ট মে বি সায়ানোসড, এরকম হতে পারে। এক্সরেতে টিপিক্যাল কিছু ফাইন্ডিংস থাকবে, ইসিজিতে S1Q মানে Q3T3 থাকবে, এবং যে থাকবে তাই না 20% এর ক্ষেত্রে থাকতে পারে, পাওয়া গেলে খুব ইম্পর্টেন্ট, এবং কনফার্ম ডায়াগনোসিস করার জন্য ইকোকার্ডিওগ্রাম হেল্প করবে, এবং মানে সিটি এনজিওগ্রাম করলে আমরা বুঝতে পারবো। তো এইভাবে হলো আমরা এটা একদিক থেকে হলো প্রিন্সিপালস মানে মেনটেন করবো, আর একদিক দিয়ে ইটিওলজি আমরা সার্চ করব। পরীক্ষার সময় যেভাবেই আসুক না কেন, এই শখটা যদি তোমার মনের মধ্যে থাকে, তুমি এটা দেখে দেখে তুমি তার করতে পারবা। এই ডায়াগনোসিসটা হয়ে গেলে স্পেসিফিক এই রোগীর চিকিৎসা শুরু করতে হবে। একুট করোনারি সিনড্রোম হয়ে গেলে সরাসরি একুট করোনারি সিনড্রোমে চলে যেতে হবে। হাইপারটেনশন এমার্জেন্সি হয়ে গেলে ব্লাড প্রেশার রিডাকশন করতে হবে, 25% ব্লাড প্রেশার রিডাকশন করতে হবে 1 ঘন্টার মধ্যে। পরবর্তী 4 থেকে 6 ঘন্টায় ব্লাড প্রেশার নিয়ে আসতে হবে 160/100 এর মধ্যে। পরবর্তী 24 থেকে 48 ঘন্টার মধ্যে টার্গেটে নিয়ে আসতে হবে 130/80 এর মধ্যে। এটা হাইপারটেনশন অ্যারিথমিয়া যদি থাকে, অ্যাকর্ডিং টু অ্যারিথমিয়া চিকিৎসা করতে হবে। এটা এট্রিয়াল ফিব্রিলেশনে থাকলে রেট রিদম কন্ট্রোল করতে হবে, এবং হেমোডাইনামিক্যালি স্টেবল থাকলে তার আন্ডারলাইং কন্ডিশন এবং অ্যাসোসিয়েটেড ফিচার গুলো ট্রিটমেন্ট করতে হবে, এবং অ্যারিথমিয়া যাতে মানে স্ট্রোক যাতে না হয় তার জন্য অ্যান্টিকোয়াগুলেশন দিতে হবে। আর যদি পেশেন্ট হেমোডাইনামিক আনস্টেবল থাকে, ডিসি কার্ডিওভার্সন করতে হবে।
মেকানিক্যাল কমপ্লিকেশন, মোস্ট অফ দি মেকানিক্যাল কমপ্লিকেশনের জন্য ইনভেসিভ ম্যানেজমেন্টের দরকার হয়। তার মানে হলো এনজিওগ্রাম করে অপারেশনের প্রয়োজন হয়। পালমোনারি এম্বোলিজম মোটামুটি ভাবে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন এবং পালমোনারি এম্বোলিজমের চিকিৎসা অলমোস্ট সেম। মানে দুইটার ক্ষেত্রেই থ্রোম্বোলাইটিক দিতে হতে পারে। সেই ক্ষেত্রে পালমোনারি এম্বোলিজমে ব্লাড প্রেশার এবং পেশেন্ট কার্ডিওজেনিক শকে যদি না থাকে তাহলে থ্রোম্বোলাইটিক থেরাপি দেওয়া হয় না। এরপরে এই সমস্ত দিয়ে তুমি হিস্ট্রি, ফিজিক্যাল এক্সামিনেশন এন্ড ইনভেস্টিগেশন করে তুমি এখান থেকে এই 5টা ইটিওলজি তুমি সার্চ করে বের করে দেবা। তারপরে তার মানে কনফার্ম করবা একুট হার্ট ফেলিওর, আমরা বিএনপি করলে এবং ইকোকার্ডিওগ্রাম করলে, এক্সরে, ইসিজি করলে বের হয়ে যাবে। এরপরে স্পেসিফিক ট্রিটমেন্টে আমরা চলে যেতে পারবো। এরপর একটা মানে কোশ্চেন যে মানে আসে যে হোয়াট are the common causes of etiology of acute or chronic heart failure as a whole heart failure? Common etiologyর মধ্যে 75% হলো ischemic heart disease। এরপরে যেগুলো আসে hypertension, valvular cardiomyopathy, volume overload, that is ASD, VSD, PDA, arrhythmia, high output state, and toxins and drugs. Less common causes এর মধ্যে pericardial অথবা endocardial কিছু pathogens, immune mediated or inflammatory disorder, infiltration, metabolic and genetic abnormalities. Common cause এর ভিতরে 5টা কজ জেনে তাহলে এক সহজ কথা যদি সবকিছু ভুলে যান আপনি পরীক্ষার সময়, তাহলে আপনি বলবেন যে এনি মানে হার্ট ডিজিজ ক্যান লিড টু হার্ট ফেলিওর। এনি হার্ট ডিজিজের মধ্যে বসে বসে চিন্তা করবেন ইসকেমিক হার্ট ডিজিজ, hypertension heart disease, valvular heart disease, congenital, cardiomyopathy, arrhythmia, যেগুলো বড় বড় চ্যাপ্টার আছে এগুলো মনে করলে দেখবেন যে হার্ট ফেলিওরের ইটিওলজি আলটিমেটলি মানে হার্ট ফেলিওরের ইটিওলজি আলটিমেটলি বলা হয়ে যেতেছে। এরপর একটা কোশ্চেন এভাবে আসে যে a 35 years old lady has orthopnea. What may be the cause? How will you manage her? অথবা বলছে আর এরকম মেনশন দি প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অফ একুট মানে হার্ট ফেলিওর, রাইট ডাউন দি ম্যানেজমেন্টস অফ একুট হার্ট ফেলিওর। এই জন্য আমি ওই আগের মানে ম্যানেজমেন্ট যে প্রিন্সিপাল যেগুলো আছে আমরা বলে আসছি। প্রিন্সিপালস এর ভিতরে প্রথমে মেকানিক ইমিডিয়েট সার্কুলেটরি সাপোর্ট, মেকানিক্যাল সাপোর্ট, রেসপিরেটরি সাপোর্ট দেওয়ার পরে ইটিওলজি মানে ট্রান্সফার করতে হবে সিসিআইসিইউ তে। এরপরে ইটিওলজি সার্চ করে আইডেন্টিফিকেশন করে পরবর্তী চিকিৎসার দিকে যেতে হবে। এটা হলো প্রিন্সিপালস। এরপর ম্যানেজমেন্টের জন্য 35 ইয়ার্স অর্থোপনিয়া আছে। অর্থোপনিয়া মানে হইতেছে মানে শর্টনেস অফ ব্রেথ ইভেন অন রেস্ট। এর কজ গুলো কি আছে আমরা আগের বারে যেগুলা আলাপ করছি সেই কজ গুলোর ভিতর থেকে একুট মানে যে কজ গুলো আছে সেই কজ গুলোর ভিতর থেকে আপনি নিয়ে আসতে পারবেন একুট করোনারি সিনড্রোম, নেক্সট হলো হাইপারটেনশন, অ্যারিথমিয়া, মেকানিক্যাল এবং পালমোনারি এম্বোলিজম। এইরকম গুলো হলো অর্থোপনিয়া খুব র্যাপিডলি প্রডিউস করে। ম্যানেজমেন্ট, হাউ উইল ইউ ম্যানেজ হার? এটা ম্যানেজমেন্টের মধ্যে 10টা পয়েন্ট আমি আপনাদের এখানে বলে দিতেছি। সেই 10টা পয়েন্ট আপনার বইয়ের মধ্যে 8টা বা 8টা আছে, 2টা অতিরিক্ত যোগ করা আছে। 2টা যদি মনে রাখতে পারেন ভালো, নতুবা আপনার মতো করে আপনার বই থেকে যদি বলতে পারেন মোর দেন এনাফ। প্রথম পয়েন্টে হইতেছে বেড রেস্ট এন্ড সিট দি পেশেন্ট আপ টু রিডিউস দি পালমোনারি কনজেশন। নাম্বার 1, give oxygen, high flow oxygen concentration. এটা প্রয়োজন হলো নন ইনভেসিভ পজিটিভ প্রেসার ভেন্টিলেশন থেকে শুরু করে আপনি একটা মেকানিক্যাল ভেন্টিলেশন পর্যন্ত দিতে পারবেন। দিস ইজ ক্লাস 1 ইন্ডিকেশন, মানে দিতেই হবে। সেক্ষেত্রে যদি অক্সিজেন স্যাচুরেশন 90 এর নিচে থাকে সমস্ত ক্ষেত্রে অক্সিজেন দিতে হবে এবং ম্যাক্সিমাম টাইমে অক্সিজেন স্যাচুরেশন 90 এর নিচে থাকে, 85 এর উপরে থাকে। এই অবস্থায় আপনার হাই ফ্লো অক্সিজেন লাগবে। নেক্সট, ব্লাড প্রেশার যদি ভালো থাকে তাহলে নাইট্রেটস, অ্যাডমিনিস্ট্রেড নাইট্রেটস, সাবলিঙ্গুয়াল নাইট্রেটস দিতে পারবেন প্রথমে 1 to 2 পাম্পস। এরপরে মানে যদি সাবলিঙ্গুয়াল নাইট্রেটস এর মানে না কমে, শ্বাসকষ্ট সাধারণত কমে না, ইমিডিয়েটলি কিছুটা রিলিফ হয়। এরপরে হলে আইবি নাইট্রেটস দিবেন, সাবলিঙ্গুয়াল নাইট্রেটস এর পরে আইবি নাইট্রেটস।
আর যদি সাবলিঙ্গুয়াল নাইট্রেটস না থাকে, দরকার নেই সাবলিঙ্গুয়াল নাইট্রেটস দেওয়ার জন্য, সরাসরি আইভি নাইট্রেটস দিয়ে দিতে পারবেন। এবং এখানে ডোজটা খুব মানে স্টার্টিং ডোজ 5 মাইক্রোগ্রাম থেকে শুরু করে এটা টাইট্রেট করা যায় 200 মাইক্রোগ্রাম পার মিনিট এই পর্যন্ত করা যায়। এখন মানে নেক্সট কোশ্চেন হলো, আমি আইভি মানে নাইট্রেটস আমার কাছাকাছি নাই, আমি কি করব? সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস করতে পারেন, সেটা হলো সাবলিঙ্গুয়াল নাইট্রেটস আপনি দিতে পারেন। এভরি 5 মিনিটস ইন্টারভ্যালে আপনি সাবলিঙ্গুয়াল নাইট্রেটস দিতে পারেন, ব্লাড প্রেশার চেক করতে পারেন। ব্লাড প্রেশার চেক করবেন যে ব্লাড প্রেশার 90-60 নিচে না যায়, সেই ক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখলে, কারণ নাইট্রেটস হলো স্ট্রং ভ্যাসোডাইলেটর, বোথ মানে আর্টারিয়াল এবং ভেনাস দুইটাই ডাইলেট করে, যেন প্রিলোড এবং আফটার লোড কমে, এই জন্য একুট পালমোনারি এডিমা কমে। এবং যখন আইভি মানে আসবে ড্রাগ, তখন আইভি দিয়ে দিবেন। এরপরে লুপ ডায়ারেটিক্স। লুপ ডায়ারেটিক্স মানে আমরা দুইভাবে মানে দেওয়ার প্র্যাকটিস আছে, যে ইমিডিয়েটলি বোলাস দিয়ে দেওয়া হয় 4 এমপুল থেকে মানে 5 এমপুল পর্যন্ত, প্রায় 80 থেকে 100 মিলিগ্রাম পর্যন্ত প্লাস দেওয়ার পরে মেইনটেনেন্স ডোজে দেওয়া হয়। মেইনটেনেন্স ডোজ হলো ইন্টারমিটেন্টলি দেওয়া যায় অথবা কন্টিনিউয়াস আইভি ইনফিউশনে দেওয়া যায়। এটাও ক্লাস 1 ড্রাগস, মানে এটা দিতেই হবে। 5 হলো ইন্টারভেনাস মানে ওপিয়েটস, মরফিন। মরফিন দিবেন যদি পেশেন্টের পেইন এবং অ্যাপ্রিহেশন থাকে, পেশেন্ট হেজিটেট থাকে, অ্যাংশাস থাকে, ফিয়ার অফ ডেথ এন্ড ডেঞ্জার এরকম অবস্থায় থাকে, তাহলে মরফিন খুব ভালো কাজ করে। মরফিন দেওয়ার সাথে সাথে পেশেন্টের সিডেশন হয়। মরফিন দিতে হয় 2 to 3 মিলিগ্রাম এভরি 15 মিনিটস ইন্টারভেল টিল দি পেশেন্ট সেডেটস, এবং ম্যাক্সিমাম 25 মিলিগ্রাম দিতে পারবো একদিনের মধ্যে। একটা অ্যাম্পুলের মধ্যে থাকে 15 মাইক্রো মানে মিলিগ্রাম মরফিন থাকে। এটাকে 14 সিসি ওয়াটারের সাথে মিলে 15 সিসি করে, তারপরে 2 থেকে 3 সিসি করে দিতে হয় প্রতি 5 মিনিট মানে 15 মিনিটস ইন্টারভেলে দিতে হয়। ঘড়ি ধরে দিবেন স্মল ইনক্রিমেন্টাল ডোজে। If the measurements prove ineffective, then inotropic agent may be required to augment the cardiac output, particularly in hypertensive patient. এরকম যদি হয়, তাহলে হাইপারটেনশন যদি থাকে, পেশেন্টকে আপনি আইনোট্রপিক সাপোর্ট দিতে পারেন, ডোবুটামিন অথবা ডোপামিন। কিন্তু পেশেন্ট যদি শকে থাকে, পেশেন্টের যদি বিপি না থাকে, তাহলে নন এড্রেনালিন। আর যদি পেশেন্টের বিপি আছে কিন্তু শকে আছে, হাইপারটেনসিভ স্টেজে আছে, সেক্ষেত্রে ডোপামিন। পেশেন্টের হাইপোটেনশন আছে কিন্তু শকে নাই, সেক্ষেত্রে ডোবুটামিন। 3টা ড্রাগ আপনি মানে ইন্টারচেঞ্জ করে দিতে পারবেন না, প্রত্যেকটার সেক্টর আলাদা। একদম প্লাস নাই, ব্লাড প্রেশার নাই, সেক্ষেত্রে আপনি নন এড্রেনালিন, যদি না থাকে ডোপামিন, এই দুটি ইন্টারচেঞ্জ করতে পারবেন। কিন্তু ডোবুটামিনকে কখনো কার্ডিওজেনিক শকে মানে ইন্টারচেঞ্জ করতে পারবেন না, ডোবুটামিন দেওয়া যাবে না। এবং যেটা আপনার বইতে নাই, সেটা হলো থ্রম্বোএম্বোলিক প্রোফিলাক্সিস, সেটা হলো লো মলিকুলার ওয়েট হেপারিন দিতে হবে। যেহেতু একুট হার্ট ফেলিওর পেশেন্ট দীর্ঘদিন ধরে পেশেন্ট ইমোবিলাইজেশন অবস্থায় থাকে, সেজন্য পেশেন্টকে হেপারিন দিতে হবে। এবং যদি পেশেন্টের এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, সেক্ষেত্রে ডিগক্সিন, বিটা ব্লকার এবং অ্যামাইড্রন দিতে হবে। স্যাররা পরীক্ষার সময় জিজ্ঞাসা করে যে একুট হার্ট ফেলিওরের বিটা ব্লকারের কোনো রোল আছে কিনা, ডিগক্সিনের কোনো রোল আছে কিনা, আপনারা তখন এই জায়গাটা এসে বলবেন যে স্যার একুট হার্ট ফেলিওরে যদি পেশেন্টের অ্যারিথমিয়া থাকে, বিশেষ করে এট্রিয়াল ফিব্রিলেশন থাকে, তাহলে সেই ক্ষেত্রে ডিগক্সিন, বিটা ব্লকার অথবা অ্যামাইড্রন, 3টা একত্রে না, 3টা অপশন আছে, দেওয়া যায়। এবং ট্রিটমেন্ট অফ আন্ডারলাইং কজ, কিছু কিছু ক্ষেত্রে দেখবেন যে আপনাদের পরীক্ষার সময় বলে যে পেশেন্ট হাইপারটেনশন নিয়ে প্রেজেন্ট করছে এবং এর সাথে লাংস বেসে ক্রেপস আছে, তার মানে পেশেন্টের হাইপারটেনসিভ হার্ট ফেইলিওর নিয়ে আসছে। সেটা আপনাকে বুঝাইতে চাই ইটিওলজি দিয়ে, সেটা আপনি ট্রিট করার জন্য আন্ডারলাইং ইটিওলজি ট্রিট করবেন। আগের যে প্রিন্সিপালস আমাদের আছে, সেই প্রিন্সিপালস এর ইটিওলজি স্যাম্প বের করার পরে ইটিওলজি ট্রিটমেন্ট করবেন। এটা হলো অ্যাজ এ হোল একুট হার্ট ফেইলিওর, একুট পালমোনারি এডিমার চিকিৎসা, প্রিন্সিপাল সহ সব ধরনের চিকিৎসা। এবং যে হোল একটা সামারি করা আছে, যদি আপনি অ্যালগরিদম দেখেন, এইভাবে আপনি
ই করতে পারেন। একুট পালমোনারি ইডিমা অর কনজেশন, আইভি লুপ ডায়ারেটিক্স আপনি দেওয়ার পরেও যদি পেশেন্টের দেখেন হাইপোক্সিমিয়া আছে, তার মানে অক্সিজেন স্যাচুরেশন 90 নিচে আছে, আপনি তাকে অক্সিজেন দিয়ে দিবেন। যদি দেখেন যে না অক্সিজেন স্যাচুরেশন ঠিক আছে, তখন হলো পেশেন্ট হলো সিভিয়ারলি অ্যাংশাস অথবা ডিপ্রেসড আছে,